নমস্কার। আইআরসিটিসির ওয়েবসাইটে যদি আপনারা আসেন তখন এখানে খেয়াল করে দেখবেন এখানে দুটো অপশন আছে লগ ইন করার জন্য। একটা হচ্ছে নর্মাল লগ ইন, আর একটা এর পাশে আছে এজেন্ট লগ ইন। তো আপনাদের মনে কখনো হয়তো প্রশ্ন আসতে পারে, বা টিকিটেও আপনারা হয়তো দেখেছেন বা এরকম জিনিস হয়তো শুনেছেন যে পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করে অনেকের জেল হয়ে গেছে, বা পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করা ইলিগেল। আমার ভিডিওর অনেক কমেন্টে অনেক দর্শক বন্ধু বলেছেন যে আমি এজেন্ট আইডি নিইনি, আমি পার্সোনাল আইডি থেকে অনেক টিকিট বিক্রি করি, আমার এখনো পর্যন্ত কোনো প্রবলেম হয়নি। তো আমি কি পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করতে পারি, নাকি আমাকে এজেন্ট আইডি নিতেই হবে? দেখুন, আপনি যদি পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করতে পারেন তাহলে তো এজেন্ট লগ ইন বা এজেন্ট আইডি যেটার নাম আছে আর কি, সেটার তো কোনো প্রয়োজনই হতো না। যদিও যখন লকডাউন চালু হয় তখন কিন্তু এই এজেন্ট আইডি সিস্টেমটাই একবার বন্ধ করে দেওয়ার প্রশ্ন তুলেছিলেন তখনকার রেলমন্ত্রী পীযূষ গোয়েল, কিন্তু যা হোক তারপর লকডাউন পড়ে গেল, তাই এজেন্ট সিস্টেম এখনো চালু আছে। তো পার্সোনাল আইডি জিনিসটা কি, আপনার কাছে যদি একটি ফোন নাম্বার এবং ইমেল আইডি থাকে যেটা ইউনিক হতে হবে, আগে কোনোদিন রেলের কোনো আইডি বানানোর কাজে ব্যবহার হয়নি, সেটা যদি থাকে আপনি পার্সোনাল আইডি বানিয়ে নিতে পারবেন। পার্সোনাল আইডি যে কোনো মানুষ যে কোনো নামে বানাতে পারে, নিজের নামেই যে বানাতে হবে এরকম কিন্তু কোনো মানে নেই। তবে হ্যাঁ, পার্সোনাল আইডি থেকে টিকিট কাটার একটি লিমিটেশন আছে। যদি আপনি আপনার পার্সোনাল আইডিতে আধার লিঙ্ক না করে থাকেন তাহলে প্রতি মাসে 12টা টিকিট বুকিং করতে পারবেন, আর যদি আধার লিঙ্ক থাকে তাহলে প্রতি মাসে 24টা টিকিট বুক করতে পারবেন, এটা পার্সোনাল আইডি থেকে। কিন্তু এজেন্ট আইডিতে কোনো রকম লিমিটেশন নেই, আপনি আনলিমিটেড টিকিট বুকিং করতে পারবেন। আর প্রথমেই যে একটা কথা বললাম, পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করা অপরাধ এবং শাস্তিযোগ্য অপরাধ। সেক্ষেত্রে কিরকম শাস্তি লাগু হয় সেটা একবার দেখে নেওয়া যাক। দেখুন, এখানে আমি একটি গুগল সার্চ করছি, রেলওয়ে অ্যাক্ট 143, যেখানে বলা হচ্ছে 1989 সালের রেলওয়ে আইনের 143 ধারায় রেলের টিকিট সংগ্রহ ও সরবরাহের ব্যবসায় অনুমোদিতভাবে জড়িত থাকার জন্য শাস্তির বিধান রয়েছে। আপনার কাছে যদি টিকিট বিক্রি করার পারমিশন না থাকে, মানে আপনার কাছে যদি এজেন্ট আইডি না থাকে, আপনি যদি পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করেন, সেক্ষেত্রে আপনার 3 বছর পর্যন্ত কারাদণ্ড অথবা 10,000 টাকা জরিমানা অথবা উভয়ই হতে পারে। এবং পাশাপাশি যে টিকিটগুলো আপনি বুক করেছেন সেগুলো কিন্তু আপনার বাজেয়াপ্ত করা বা সিজ করা হতে পারে। আর এখানে সর্বনিম্ন শাস্তি আছে, আদালত যদি পর্যাপ্ত কারণ না দেখায় ন্যূনতম শাস্তির বিধান রয়েছে, যা 1 মাসের কারাদণ্ড বা 5,000 টাকা জরিমানা। এটাও কিন্তু খুব একটা কম নয়। সেই জন্য যারা পার্সোনাল আইডি থেকে টিকিট বিক্রি করছেন একটু সাবধান হয়ে যান। তাহলে এখানে প্রশ্ন আসতে পারে, পার্সোনাল আইডি কাদের জন্য? পার্সোনাল আইডি যদি আপনার কাছে থাকে, আপনি আপনার নিজের জন্য, ফ্যামিলি মেম্বার বা রিলেটিভদের জন্য টিকিট কেটে দিতে পারেন। এই জন্য আপনি পার্সোনাল আইডি ইউজ করতে পারেন। শুধুমাত্র আপনার নামেই আইডি আছে আপনি ইউজ করলেন তা নয়, আপনি রিলেটিভদেরও টিকিট কাটতে পারেন। তবে হ্যাঁ, এক্ষেত্রে কি আপনার বন্ধুর টিকিট আপনি কাটতে পারেন না? বন্ধুর টিকিট কাটা যেতে পারে। ধরা যাক আপনি কোনো জায়গায় ট্রাভেল করছেন, আপনিও যাচ্ছেন এবং তার সঙ্গে আপনার বন্ধুরা আছে, সেক্ষেত্রে আপনি আপনার সঙ্গে আপনার বন্ধুদের নাম অ্যাড করতে পারেন, কিন্তু সেই টিকিট আপনি সেল করতে পারবেন না। ধরা যাক আপনার আইডি আছে, আপনার একটি দোকান আছে, কেউ এসে বললো আমাকে একটি টিকিট কেটে দাও, আপনি টিকিট কেটে দিলেন এবং আপনি হয়তো যা টিকিটের ভাড়া সেটি নিয়েই তাকে ছেড়ে দিলেন, তার কাছ থেকে আপনি এক্সট্রা কোনো টাকা নিলেন না। ধরা যাক দুর্ভাগ্যক্রমে আপনার দোকানে রেড হলো এবং ধরা পড়লো যে আপনি আপনার পার্সোনাল আইডি থেকে আপনার রিলেটিভ নয় এরকম একজন ব্যক্তির টিকিট কেটে দিয়েছেন। প্রথমত আপনাকে হ্যারাসমেন্ট করা হবে, আপনার সবকিছু জিনিস সিজ করা হবে, তারপর আপনাকে বারবার ডেকে পাঠানো হবে। সেটাও একটা পাড়াপড়শির কাছে বিরক্তিকর এবং দৃষ্টিকটু ব্যাপার। আপনি কিছু করুন বা না করুন, সবাই তারা আপনাকে দোষী বলেই মনে করবে। এবার এই অবস্থায় যে ব্যক্তির আপনি টিকিট কেটে দিয়েছেন তাকেও হয়তো ডেকে আনা হতে পারে। আপনি যদি প্রুভ করতে পারেন আপনি যার টিকিট কেটে দিয়েছিলেন তার কাছ থেকে আপনি কোনো রকম এক্সট্রা টাকা নেননি, তাহলে তো আপনাকে ছেড়ে দেবে, কোনো রকম অসুবিধা হবে না। এবার সেই মুহূর্তে সেই ব্যক্তিও অনেক সময় পাল্টি খেয়ে যায়, তিনিও অনেক সময় তার কাজ দেখিয়ে আসতে চান না। তিনি মনে করেন কি, একটা টিকিটের জন্য এত কিছু, যদি আমি থানায় যাই আমাকে যদি গ্রেপ্তার করে নেয় তার থেকে বাবা আমি যাব না। এবার সেই মুহূর্তে আপনি যাবেন ফেসে। এরকম অনেক ব্যাপার রয়েছে। আর যারা এজেন্ট আছে, যারা মানে টিকিট বিক্রি করে আর কি, তারা তো এজেন্ট আইডি থেকে তৎকাল টিকিট সেল করতে পারে না, কারণ এজেন্ট আইডিতে তৎকাল টিকিট বুকিং এর টাইমিং হচ্ছে 10টা 10 এবং 11টা 10 পর থেকে। সেই মুহূর্তে অলরেডি সব তৎকাল শেষ হয়ে যায়। এবার সাধারণ মানুষ যেহেতু জানে এই দোকান থেকে রেলের টিকিট পাওয়া যায়, তারা ওই তৎকালের প্যাসেঞ্জারগুলোকে ধরে নেয়। এবার তৎকাল টিকিটের দাম যদি 700 টাকা হয়, তারা নেয় কাস্টমারের কাছ থেকে 1400 টাকা 1500 টাকা, কারণ যিনি তৎকাল টিকিট বুকিং করছেন তার যাওয়াটা খুবই প্রয়োজন বলেই তিনি অত টাকা দিয়ে টিকিট বুকিং করছেন। এমনিতেই তৎকাল টিকিটের দাম বেশি, তার উপর যা টিকিটের দাম সেই দামকে ডবল বা 3 গুণ করে তারা কিন্তু কাস্টমারের কাছ থেকে চার্জ নেয়। এবার সেক্ষেত্রে পার্সোনাল আইডি ইউজ করতে হয়। এবার রেলওয়েও বুঝতে পারে যে কোন আইডি থেকে কোন জায়গা থেকে অতিরিক্ত টিকিট সেল হচ্ছে, সেই হিসাবে তারা কিন্তু দোকানে রেড করে। আমি যে এরিয়ায় থাকি তার মোটামুটি 9 থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যে এরকম একটি দোকান আছে, সেই দোকানে 3 বার আরপিএফ রেড করেছে। যদিও তাকে প্রচুর টাকা ফাইন করেছে, কিন্তু আরপিএফ এর দুর্ভাগ্য এবং সেই দোকানদারের সৌভাগ্য, কোনোবার এসেই কিন্তু কোনো রকম প্রুফ জোগাড় করতে পারেনি। প্রতিবারই ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেছে, কিন্তু ফাইন প্রতিবার অনেক টাকাই করেছে, 50-60 হাজার টাকা। এবং সে তৎকাল টিকিটের টাকায় খুব বড় রকম একটি বাড়িও বানিয়ে নিয়েছে। ছোটখাটো টিকিট বুকিং করলে আপনার কাছে যে রেট পড়বে না তা নয়, কোনো রকম ইলিগেলি কাজ করবেন না, কারণ একটা ভুলের জন্য আপনাকে হয়তো ডাকা হতে পারে আরপিএফ অফিসে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।